আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার আপনাদের সামনে আসলাম বিসিএস লিখিত ইংরেজি অংশ নিয়ে কথা বলার জন্য। ইংরেজি আমরা যারা অন্যান্য সাবজেক্টের স্টুডেন্ট, ইংরেজি সাহিত্য ছাড়া, তাদের ক্ষেত্রে আসলে বেশ সমস্যা হয়। কেননা আ আমরা গতানুগতিকভাবে যারা ইংলিশ মিডিয়ামে বা ইংলিশ ভার্সনে পড়েছি, তারা আমাদের ডিপার্টমেন্টাল টার্ম গুলো বা ডিপার্টমেন্টাল পড়াশোনা বিষয়গুলো ইংরেজিতে করে অভ্যস্ত। কিন্তু আপনার অনুবাদ, বঙ্গানুবাদ, ইংরেজি অনুবাদ এই জিনিসগুলো আসলে আমরা অভ্যস্ত না। তারপরে যেকোনো একটা টপিকের উপরে এসে রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, সামারি রাইটিং এই জিনিসগুলোর জন্য আসলে আমাদের স্পেসিফিক কিছু জিনিস জানা উচিত। তো প্রথমেই আমি যেটা বলবো যে ইংরেজিতে যে ৪ ঘন্টার যে পরীক্ষা ২০০ মার্কের, এখানে ফার্স্ট পার্ট এর ভিতরে যে জিনিসটা আছে, প্রথমেই আপনি একটা প্যাসেজ পাবেন। সেই প্যাসেজ থেকে ১ নাম্বার পয়েন্টে দেখবেন যে ১০ টি প্রশ্ন অথবা ৫ টি প্রশ্ন থাকে, কখনো ১০ টা কখনো ৫ টা। মোট কথা ৩০ মার্কের প্রশ্ন থাকে এখানে। যদি ১০ টা প্রশ্ন থাকে তাহলে ৩×১০ = ৩০, আর যদি ৫ টা প্রশ্ন থাকে তাহলে ৫×৬ = ৩০, ৬ মার্ক করে থাকে। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যখন সেই প্রশ্নের অ্যান্সার করবেন, আপনার তো প্যাসেজ আছে। কিন্তু প্যাসেজ থেকে হুবহু কোনো লাইন কপি করা যাবে না। আপনি প্যাসেজ থেকে ভাবটা নিয়ে নিজের ভাষায় জিনিসটা সুন্দর করে গুছিয়ে লিখবেন। তো এই জিনিসটার জন্য আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং বা জিনিস আন্ডারস্ট্যান্ড করার পরে সেগুলো সিনোনিমাস কি, কি ওয়ার্ড হতে পারে সেই জিনিসগুলো সম্পর্কে তো বেশ কিছু সম্যক ধারণা আসলে দরকার। ২ নাম্বার দেখা যায় সেন্টেন্স বিল্ড আপ। প্যাসেজের ভিতরে কিছু স্পেসিফিক শব্দ আন্ডারলাইন করা থাকে অথবা আপনার শব্দগুলো ওখানে ২ নাম্বার প্রশ্নে তালিকা করে দেয়া থাকে। সেখান থেকে আপনি সেই প্রশ্নগুলো থেকে ১ লাইন তৈরি করবেন। একটি করে লাইন তৈরি করবেন। কিন্তু সেই লাইনটা কখনোই হুবহু প্যাসেজের হওয়া যাবে না। আপনাকে নতুন লাইন বানাইতে হবে। এরপরে আপনার আছে পার্টস অফ স্পিচ থাকে যে যেকোনো একটা শব্দ দেওয়া আছে সেটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব বিভিন্ন অবস্থা থাকে। হয় নাউন দেয়া থাকে বলে এটার অ্যাডজেক্টিভ কি হবে, ভার্ব দেয়া থাকে অ্যাডভার্ব কি হবে। এক্ষেত্রে আপনার পার্টস অফ স্পিচটা জানা খুবই জরুরি। তারপরে থাকে আপনার সেন্টেন্স কারেকশন। ২ বা ৩ লাইনের ১ টা বা ২ টা প্যারাগ্রাফ থাকবে। এই ২ টা বা ১ টা প্যারাগ্রাফে দেখবেন আপনার পাংচুয়েশন এ ভুল থাকবে বা গ্রামাটিক্যাল কোনো মিস্টেক থাকবে, সেন্টেন্স বিল্ড আপ এ ভুল থাকবে। এই জিনিসগুলো আপনাকে ঠিক করতে হবে। এই জিনিসগুলো আপনাকে কারেক্ট করে জাস্ট ওই প্যাসেজটাই আবার লিখতে হবে। ১ টা বা ২ টা থাকে, খুব ছোট তেমন বড় না। এটা আবার আপনাকে লিখতে হবে। এবং তারপরে আপনার সামারি থাকবে। সামারি থাকবে এখন অতীতের প্রশ্নগুলো থেকে দেখা গেছে যে ১০০ ওয়ার্ডের কথাটা বলা থাকে যে রাইট আ সামারি বিটুইন 100 ওয়ার্ডস। এক্ষেত্রে আপনার সামারি রাইটিং সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার যদি আপনি এখানে ভালো মার্ক তুলতে চান। কিভাবে সেটা? আপনি যখন একটি সামারি লিখবেন তখন সেই সামারিতে কখনোই প্যাসেজের কোনো লাইন আবার বলছি হুবহু ইউজ করা যাবে না। মোট কথা আপনি ইংলিশ লিখিততে কোনো কিছুই প্যাসেজ থেকে হুবহু তুলতে পারবেন না। আপনার প্যাসেজটা জাস্ট হেল্পিং হিসেবে আপনার হেল্পিং হ্যান্ড হিসেবে থাকবে। কিন্তু আপনি হুবহু কোনো লাইন প্যাসেজ থেকে নিতে পারবেন না। তো সামারির ক্ষেত্রে আপনার নিজস্ব মূল ভাবটা বুঝে নিতে হবে, প্যাসেজের মূল ভাবটা। বুঝে নেওয়ার পরে কিছু, কিছু কাজ আপনি সামারিতে করতে পারবেন না। কি? হুবহু কোনো লাইন আনতে পারবেন না। নিজে থেকে কোনো মতামত উপস্থাপন করতে পারবেন না। কোনো ধরনের এক্সাম্পল শো করতে পারবেন না এবং কোনো টপিকের এক্সপ্লানেশন করতে পারবেন না। আপনার ফুল প্যাসেজটা দেখবেন ২, ৩ বা ৪ টা প্যারাগ্রাফে বিভক্ত আছে। সেই প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে আপনার সামারি নিয়ে, আপনার একদম জিস্ট জিনিসগুলো নিয়ে আপনি সামারি তৈরি করবেন ১০০ ওয়ার্ডের ভিতরে। তারপরে আছে এডিটোরিয়াল। দেখবেন এডিটোরিয়ালের ক্ষেত্রে কিছু সিস্টেম আছে। আপনি এডিটোরিয়ালটা কিভাবে করবেন? প্রথমে আপনি কি বিষয়ে এডিটোরিয়ালটা লিখবেন এটাতে একটা ইন্ট্রো থাকবে। তারপরে আপনি কোন পক্ষে আছেন, কোন বিষয়ে বলতে চান এটা নিয়ে একটা আর্গুমেন্ট শো করবেন। এটা নিয়ে একটা আর্গুমেন্ট দেখাবেন।
তারপরে ঠিক তারপরে আপনি ওটা সংক্রান্ত কাউন্টার আর্গুমেন্ট দেখাবেন, যে ওটার অপোজিটে আসলে কি হতে পারতো বা কি হয়। আপনি ফোর্থ অংশে গিয়ে দেখাবেন যে কাউন্টার আর্গুমেন্ট এবং আপনার আর্গুমেন্টের মধ্যে কোন জিনিসটার ওয়েট বেশি। অবশ্যই আপনি যেটা বলেছেন সেটার ওয়েট বেশি থাকতে হবে। সেই জিনিসটা আপনাকে লজিক্যালি দেখাতে হবে যে আর্গুমেন্ট আমি যেটা পেশ করেছি এবং কাউন্টার আর্গুমেন্ট যেটাও আমি পেশ করেছি তার চেয়ে আর্গুমেন্টটা বেশি যুক্তিযুক্ত, এই জিনিসটা আপনাকে দেখাতে হবে। এবং ফাইনালি কনক্লুশনে আপনাকে ফুল জিনিসটার একটা জিস্ট তুলে ধরতে হবে, একটা সামারি তুলে ধরতে হবে। এইভাবে আপনি আহ এডিটোরিয়ালটা লিখবেন। এরপরে এসে, এখন দেখা যায় যে লাস্ট বিসিএস এ আমি দেখলাম 2টা এসে এসেছিল 25, 25, 50 মার্কের। কিন্তু তার আগের রিটেন গুলোতে দেখি যে 50 মার্কের একটা এসে থাকে। তো এখানে আপনি অবশ্যই মার্ক ওয়াইজ লিখবেন। অনেক সময় দেখা যায় যে এই যে লাস্ট 45-এরটা বলি, 45-এ যেটা দেওয়া আছে যে আপনার 25, 25, 50 মার্কের 2টা এসে, এক্ষেত্রে ওয়ার্ড ঠিক করে দেওয়া আছে 500 ওয়ার্ডের। এখন 500 ওয়ার্ডের ভিতরে আপনাকে লিখতে হবে। 500 ওয়ার্ড কতটুকু হবে, 500 ওয়ার্ডের ভিতরে আপনি কিভাবে জিনিসটাকে সাজাবেন, আপনার টপিকটাকে সাজাবেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এসে লেখার কিন্তু কিছু প্যাটার্ন আছে। একটা এসে আপনি অ্যাটলিস্ট 3টে অংশ থাকবে। কি? ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন এই 2টা কংক্রিট থাকবে, কিন্তু বডি আপনি 2-3 ভাগে ভাগ করতে পারেন। বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 3, বডি প্যারাগ্রাফ 4। এটা আপনার ইম্পর্টেন্স ওয়াইজ বা মার্ক ওয়াইজ বা আপনি কত ওয়ার্ডে লিখবেন সেটার উপরে ডিপেন্ড করবে আপনি জিনিসটা কিভাবে সাজাবেন। এখন একটা এসের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের মধ্যে আপনার অবশ্যই থিসিস সেন্টেন্স থাকতে হবে। ওই একটা সেন্টেন্স আপনাকে বলে দেবে বা আপনি ওই সেন্টেন্সের মাধ্যমে বোঝাই দেবেন যে আপনি কি বিষয় এসে লিখছেন, কিভাবে লিখবেন, আপনার সামনের থিম কি, আপনি কিভাবে আগাবেন আপনার এসেটাকে। ওই একটা লাইনের মধ্যে সুন্দরভাবে জিনিসগুলো গুছিয়ে আপনাকে লিখতে হবে। এটা হচ্ছে থিসিস সেন্টেন্স। এবং থিসিস সেন্টেন্সের পরে এটা অবশ্যই ইন্ট্রোডাকশনে থাকতে হবে। এবং থিসিস সেন্টেন্সের পরে ওটার সাপোর্টিং সেন্টেন্স আপনি লিখবেন, 2-3টা বা 1-2টা সাপোর্টিং সেন্টেন্স লিখবেন যে আপনি কিভাবে জিনিসটাকে ব্যাখ্যা করবেন। কিন্তু থিসিস সেন্টেন্স ইজ এ মাস্ট। তারপরে সেই থিসিস সেন্টেন্সে আপনি যেভাবে সাজিয়েছেন ফুল এসেটা আপনার সেই প্যাটার্নে সাজাতে হবে। তো এজন্য আমি বলবো আপনাদের যাদের অভিজ্ঞতা আছে বা যারা পড়েছেন বা যাদের সুযোগ আছে পড়ার, তারা আইএলটিএস এর রিটেন অংশে কিভাবে কম্পোজিশন লিখে, কিভাবে প্যারাগ্রাফ তো না, কম্পোজিশনই লিখে, কিভাবে কম্পোজিশন লিখে এই জিনিসটা একটু দেখে যাবেন যারা বেশি মার্ক তুলতে চান। আমি আবার বলছি, আইএলটিএস এর রিটেন অংশে কিভাবে এসে লিখে এই প্যাটার্নটা আপনার জানা খুবই প্রয়োজন ইংলিশ 200 মার্কের রিটেনে ভালো করার জন্য। এখানে আপনি যে প্রথমের যে কোশ্চেন অ্যান্সার সেখানেও হেল্প পাবেন। কোশ্চেন অ্যান্সারেও আইএলটিএস এর রিডিং পার্টটা আপনাকে হেল্প করবে। রিডিং পার্টে কিভাবে প্যাসেজ থেকে কোশ্চেনের অ্যান্সার করতে হয় এই জিনিসটা আপনি শিখবেন, সেই জিনিসটা ওখানে অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটু চর্চা করে যাবেন কষ্ট করে। এবং এসে রাইটিং এর ক্ষেত্রেও ওই জিনিসটা আপনাকে চর্চা করতে হবে। এখন আরেকটা বিষয় বলি, এসেতে আপনি 3 বা ততোধিক প্যারাগ্রাফে এসে লিখবেন। এখন প্রত্যেকটা প্যারাগ্রাফের কিন্তু একটা স্ট্রাকচার আছে। যদি আপনি গদবাঁধা লিখতে চান, আমরা যারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যারা এসে প্যারাগ্রাফ লিখেছি অনেক সময় গদবাঁধা অনেক কিছু লিখেছি। এই কারণে দেখা যায় যে ভালো মার্ক আসে না। আপনাকে ভালো মার্ক তুলতে গেলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এসে কিভাবে লিখে, প্যারাগ্রাফ কিভাবে লিখে, এই জিনিসটা একটু জেনে যেতে হবে এবং ওই প্যাটার্নটা ফলো করতে হবে। প্যারাগ্রাফ কিভাবে লিখবেন, এসের ভিতরে প্যারাগ্রাফগুলো অবশ্যই একটা স্ট্রাকচার ফলো করে। কি সেটা? আপনার টপিক সেন্টেন্স থাকবে প্যারাগ্রাফে, টপিক সেন্টেন্স থাকবে, সাপোর্টিং ডিটেলস থাকবে, কনক্লুশন থাকবে একটা প্যারাগ্রাফের ভিতরে। টপিক সেন্টেন্স এই প্যারাগ্রাফটা আসলে কি বলতে চাচ্ছে
তারপরে সেই জিনিসগুলো কিভাবে, কেন, কি, এই কথাটা ব্যাখ্যা করবেন এবং কনক্লুশন এক লাইন একটা কনক্লুসিভ একটা বক্তব্য দিবেন আপনি একটা প্যারাগ্রাফের ভিতরে। এইভাবে ফুল এসেটা যতগুলো প্যারাগ্রাফ আসবে ততগুলো প্যারাগ্রাফকে এইভাবে স্ট্রাকচারে সাজাতে হবে। তো আমরা সারা জীবন ইংরেজি লিখে এসেছি, এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েশনে যারা ইংলিশ ভার্সনে পড়েছেন বা ইংলিশ মিডিয়ামে পড়েছেন তারাও লিখেছেন, কিন্তু আমরা অনেক সময় ইংরেজিতে ভালো মার্ক তুলতে পারি না। তার কারণ শুধুমাত্র এই স্ট্রাকচার গুলো আমরা জানি না, এই স্ট্রাকচার গুলো আমরা ফলো করি না। তো ভালো মার্ক তুলতে গেলে আপনাকে অবশ্যই এই স্ট্রাকচার গুলো ফলো করতে হবে। তো আশা করি ফলো করবেন, আশা করি এই জিনিসগুলো রিটেন পরীক্ষা দেওয়ার আগে জেনে যাবেন। ভালো করে পরীক্ষা দেন, ইনশাল্লাহ দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।